নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমাদিত্য। শুরু করব আমার বাংলা। শুরুতেই যে খবরে চোখ রাখবো, ভাঙনের কবলে দক্ষিণ 24 পরগনার মৌসুমী দ্বীপ। ঘর ছাড়া হাজার খানেক পরিবার। ভাঙনের গ্রাসে চলে গিয়েছে দ্বীপের 21 বর্গ কিলোমিটার এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বালিয়ারা এবং কুসুমতলা। প্রশাসনের সাহায্যের আশায় গ্রামবাসীরা। ছলাৎ শুনলেই ভয় হয়, ভীষণ ভয়। কবিতা বা গল্পে যতই ব্যঞ্জনা থাকুক, এই শব্দে ভয় পায় এখানকার 8 থেকে 80। জলই নাকি জীবন, কিন্তু এখানে জলেই ছাড়খাড় জীবন। দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের মৌসুমী দ্বীপ। জলবায়ু বদল ও সাগর পাড়ের বিভিন্ন দ্বীপের অনিশ্চিত ভবিষ্যতের প্রতীক এই মৌসুমী। তার উপর এখন ভরা বর্ষা, প্রতিদিন একটু একটু করে গিলে খাচ্ছে নদী। ভাঙনের গ্রাসে ঘর বাড়ি সংসার। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে ঘর ছাড়া হাজার খানেক পরিবার। সাতাশ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে এই দ্বীপ। দৈর্ঘ্য প্রস্থে সাকুল্যে 10 কিলোমিটার। এখন ভাঙনের গ্রাসে চলে গিয়েছে দ্বীপের 21 বর্গ কিলোমিটার এলাকা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বালিয়ারা ও কুসুমতলা। বালিয়ারা মৌজায় ভাঙনের কবলে প্রায় 11 কিলোমিটার এলাকা। এখনো পর্যন্ত মুড়িগঙ্গায় তলিয়ে গিয়েছে 648টি বাড়ি। নোনা জল ঢুকে নষ্ট হয়ে গিয়েছে বিঘের পর বিঘে জমি। এই পরিস্থিতিতে অনেকেই এখন ঘর ছাড়তে শুরু করেছেন, অনেকে আবার আশ্রয় নিয়েছেন এলাকারই উঁচু জমিতে। কিন্তু এভাবে আর কতদিন? নদীর গ্রাসে তো যেতেই হবে। আতঙ্কের প্রহর গুনছে মৌসুমী। অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা, দক্ষিণ 24 পরগনা। নদীবাঁধে ভাঙনের জেরে জলমগ্ন দক্ষিণ 24 পরগনার মৌসুমী দ্বীপ এবং গত কয়েক বছর ধরে কিন্তু পরিস্থিতি ক্রমশই খারাপ থেকে আরো খারাপ হয়ে যাচ্ছে। প্রশাসনের আশ্বাসের বা প্রশাসনের সাহায্যের দিকে কিন্তু এই মুহূর্তে তাকিয়ে রয়েছে এখানকার বাসিন্দারা। আমাদের প্রতিনিধি অর্পণ মণ্ডল এই মুহূর্তে ফোনে রয়েছেন। অর্পণ, ঠিক কি অবস্থা এখানকার বাসিন্দারা? একদম ঠিক, প্রশাসনের দিকেই কিন্তু দীর্ঘদিন ধরে, আজ থেকে নয়, 2009 সালে প্রথম আয়লার পর থেকেই কিন্তু নদীবাঁধের ভাঙন শুরু হয়। মূলত এই যে বালিয়াড়া গ্রাম এবং এর পাশেই রয়েছে তোমার কুসুমতলা, এই দুটো গ্রামের কিন্তু বিস্তীর্ণ এলাকায় তো একদম সমুদ্র গর্ভে চলে যায়। একদিকে তোমাকে জানাবো ভৌগোলিক অবস্থানটা কিন্তু দেখতে যতটা সুন্দর ততটাই ভয়াবহ। একদিকে জম্বুদ্বীপ, অন্যদিকে রয়েছে সাগর এবং তার পাশেই রয়েছে বকখালি, যে আমরা সবাই পর্যটন কেন্দ্রের জন্য যেটা বিখ্যাত, সেখানে। এবং এই যে কানেক্টিং যে নদী এবং সাগরের যে কানেক্টিং চেনাই নদী রয়েছে, মুড়িগঙ্গা রয়েছে, পাশে বঙ্গোপসাগর, এর জলোচ্ছ্বাসের প্রবল চাপটা কিন্তু এসে পড়ে সমস্তটাই বালিয়াড়ার দ্বীপটার কারণ এই জায়গাটার কিন্তু ভাঙন প্রবল এলাকা। প্রশাসন দীর্ঘদিন ধরে রিংবাদ দিয়ে এই জায়গাটার ভাঙন রোধের চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হয়নি। 2013 সালের পর থেকে কিন্তু সম্পূর্ণ 4 কিলোমিটার এলাকায় কোনো বাঁধই নেই। যখনই জোয়ার আসে তখনই কিন্তু আস্তে আস্তে এই দ্বীপের বালিয়াড়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। যখনই আবহাওয়া দপ্তরের কোনো সতর্কবার্তা থাকে, সেই সতর্কবার্তা, যেমন গত পরশু থেকেই সেই সতর্কবার্তা ছিল যে গতকাল 4 ফুট উচ্চতার জল বাড়বে, এবং আবহাওয়া দপ্তরের কথা মতো কালকে প্রথম জোয়ারেই কিন্তু বালিয়াড়া বিস্তীর্ণ এলাকা, যেখানে রাস্তা রয়েছে, রাস্তার উপরে প্রায় 1 হাঁটু জল জমে যায়। প্রত্যেকটা বাড়ির মধ্যে জল চলে যায় এবং সমস্ত মানুষকেই কিন্তু উঠে আসতে হয় উঁচু জায়গাতে। এই পরিস্থিতিতে গ্রাম পঞ্চায়েতের থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক মহলে কিন্তু একটা চিন্তার ভাঁজ ফেলেছে। কারণ এই জলটা নামতে যতক্ষণ সময় যাবে ততক্ষণ পর্যন্ত এই মানুষগুলো বাড়িতে যেতে পারবে না, এবং বিশেষ করে যে কাঁচা বাড়িগুলো রয়েছে, সেই কাঁচা বাড়িগুলো সম্পূর্ণরূপে কিন্তু ক্ষতিগ্রস্ত। কারণ সোজাসুজি যে জলের চাপ, সেই চাপটা কিন্তু কাঁচা বাড়ির ওপরে পড়ছে এবং বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই প্রায় 700-এর উপর কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত।
এবং তোমাকে জানিয়ে রাখবো গত কয়েক বছরে প্রায় 1000 খানেক বাড়ি কিন্তু নদীগর্ভে চলে গেছে। তাই আগামী দিন প্রশাসন যদি সক্রিয় ভূমিকা না পালন করে একে একে কিন্তু মৌসুমী দ্বীপ কিন্তু সমুদ্রগর্ভে যেতে থাকবে এক একটা এলাকা, এবং আগামী দিন কিন্তু এই মৌসুমী দ্বীপ একদিন শেষ হয়ে যাবে, নদীগর্ভে পুরোটাই নিশ্চিতভাবেই, এবং সেই অপেক্ষাতে কিন্তু সাধারণ মানুষ কার্যত দিন গুনছে। তারা অপেক্ষা করছেন যে এই ধ্বংসের আগে যদি প্রশাসন একবার তাদের দিকে তাকায়। আসি পরের খবরে। স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাম্বুলেন্স হাতিয়ে নেওয়ার অভিযোগে খড়গপুরে দিলীপ ঘোষের এমএলএ বাংলো থেকে অ্যাম্বুলেন্স বাজেয়াপ্ত করে নিয়ে গেল আসানসোল পুলিশ। আসানসোলের এক স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক দিলীপ ঘোষ। অ্যাম্বুলেন্সটি দিলীপ ঘোষের বিধানসভা এলাকা খড়গপুরে ব্যবহারের জন্য রেখে দেওয়া হয়। স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগ, এরপর আর অ্যাম্বুলেন্সটি ফেরত পাওয়া যায়নি এবং সেই অ্যাম্বুলেন্সই কিন্তু শেষ পর্যন্ত নিয়ে গেল পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কর রায়। শঙ্কর, জানতে চাইবো তোমার কাছ থেকে এই বিষয়ে আরো। তো সম্বন্ধিত যেটা সময় একটা স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাম্বুলেন্স রীতিমতো নিজেদের এলাকায় দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি তারা খড়গপুরের বিধায়ক দিলীপ ঘোষ খড়গপুরে এনে নিয়ে রেখেছিলেন অবৈধভাবে। সেই অভিযোগ হয়েছিল আসানসোলে। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাত্রে আসানসোলের পুলিশ কোর্টের নির্দেশে এসে সেই অ্যাম্বুলেন্সটিকে বাজেয়াপ্ত করে এবং এইখান থেকে তারা এই অ্যাম্বুলেন্সটিকে নিয়ে যায়। ধন্যবাদ তোমাকে শঙ্কর। সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে এখনো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে পড়ুয়ারা, রাতভর অবস্থানে ছাত্রছাত্রীরা। গতকাল সকালে বিশ্বভারতের কেন্দ্রীয় কার্যালয়ের ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান পড়ুয়ারা, জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ছাত্রছাত্রীরা। এরপর শুরু হয় অবস্থান বিক্ষোভ। সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এখনো আন্দোলনে, রাতভর অবস্থান চালায় ছাত্র এবং ছাত্রীরা। গতকাল সকালবেলাতে বিশ্বভারতী কেন্দ্রীয় কার্যালয়ের ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান পড়ুয়ারা, জানিয়ে কর্মীদের সঙ্গে বচসায়ও জড়িয়ে পড়েন তারা। এরপর থেকেই অবস্থান বিক্ষোভ শুরু হয়। রাতভর চলে এই অবস্থান সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে। যদিও কর্তৃপক্ষের তরফে এখনো পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কোনো ধরনের জবাবও পাওয়া যায়নি। ইন্দ্রজিৎ রুজ আমাদের প্রতিনিধির কাছ থেকে এই বিষয়ে আরো খবর নিয়ে নেব। ইন্দ্রজিৎ, রাতভর অবস্থান বিক্ষোভ, এখনো পর্যন্ত বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে কিছু বলা হচ্ছে কি? দেখো সমাদিত্য, গত কাল থেকে যে বিশ্বভারতীতে উপাচার্য অফিসের সামনে তালা দিয়ে বিক্ষোভ চলছিল, অবস্থান বিক্ষোভ ছাত্ররা করছিল, সেই অবস্থান বিক্ষোভ এখনো পর্যন্ত চলছে। এবং বিশ্বভারতীর যিনি এই মুহূর্তে ভারপ্রাপ্ত উপাচার্য রয়েছেন সবুজ কলেছেন, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনার একটাই দাবি যে বিশ্বভারতীর যে পরীক্ষা বিভাগ রয়েছে সেই পরীক্ষা বিভাগে কোনো সাপ্লিমেন্টারি পরীক্ষার কোনো নিয়ম নেই। অতএব একজন ভারপ্রাপ্ত উপাচার্য এই নিয়ম লাগুও করতে পারেন না। তাই তিনি এই মুহূর্তে এই নিয়ম লাগু করতে পারবেন না যতক্ষণ না বিশ্বভারতীতে কোনো স্থায়ী উপাচার্য আসবে। কিন্তু ছাত্ররা এই কথা মানতে রাজি নয়। ছাত্রদের দাবি এই 185 জন যে ছাত্র বা ছাত্রী রয়েছে তাদেরকে সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসার ব্যবস্থা করে দিতে হবে, তারা থেকেও এই ধরনের আন্দোলনে যাবে। সমাদিত, ধন্যবাদ তোমাকে ইন্দ্রজিৎ। প্রান্তিক আজ শূন্য। সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণে অভিভাবকহীন বোলপুর। 1989 থেকে 2009, দীর্ঘ 20 বছরের সম্পর্কে ইতিতে শুধুই শোক গাথা। সময়টা 1984। প্রবল ইন্দিরা হাওয়ায় ভারতীয় রাজনীতির একাধিক বটবৃক্ষের পতনের সাক্ষী ছিল সেই লোকসভা নির্বাচন। ব্যতিক্রম ছিল না যাদবপুর। এরপরই শুরু সোমনাথ চট্টোপাধ্যায়ের জীবনের বোলপুর অধ্যায়। বাম রাজনীতির সঙ্গেই ভালোবাসার রবীন্দ্রনাথ 2009 সাল পর্যন্ত সব সময় চেষ্টা করেছেন লাল মাটিকে আরও নতুন রূপ দিতে, যার যাত্রা শুরু 1998 সালে শান্তিনিকেতন শ্রীনিকেতন উন্নয়ন পর্ষদ, 2004 সালে জেলার প্রথম মহিলা কলেজ তার হাতেই। স্যার আমাদের কলেজের প্রেসিডেন্ট ছিলেন, তো উনি আমাদের কলেজে আসতেন। আমাদের যদি কোনো অসুবিধা হতো তখন ওনার যেভাবে যথাসাধ্য উনি আমাদের সেভাবে সাহায্য করার চেষ্টা করেছেন।
রাজনীতির রঙে থমকে যায়নি উন্নয়ন। বোলপুরের অভিভাবক কাজ করে গিয়েছেন অক্লান্তভাবে। 2000 থেকে 2002 মধ্যেই তার উদ্যোগে সবচেয়ে বড় প্রেক্ষাগৃহ গীতাঞ্জলি। একই সময় তৈরি হয় নতুন বাইপাস, সালটা 2009। বোলপুরকে বিদায় জানানোর আগেও নির্বাচনী কেন্দ্রকে দিয়ে এসেছিলেন জ্যোতি বসু সেবা কেন্দ্র। তার সঙ্গেই আদিবাসী পাড়ায় তৈরি করেছিলেন ছোটদের স্কুল। এখানে যে সমস্ত ডাক্তাররা আসেন তারাও যথেষ্ট কোয়ালিফাইড এবং যত্ন করে তাদেরকে দেখেন। সবথেকে বড় কথা হচ্ছে যে এই স্বাস্থ্যকেন্দ্র নিয়ে আমাদের প্রিয় সোমনাথবাবু, সোমনাথ চট্টোপাধ্যায়, উনি খুবই খোঁজ খবর রাখতেন। খুবই খারাপ লাগছে যিনি উনি আমাদের সঙ্গে এইভাবে থাকতেন। উনি স্কুলে আসতেন, একা বসে থাকতেন, আমাদের বাচ্চাদের সঙ্গে খেলা করতেন। তো উনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন, খুবই খারাপ। প্রান্তিক আজ শূন্য, কারণ সোমবার সকালে এই উপনগরীর অন্যতম রূপকার দিকশূন্যপুরের পথিক। দীর্ঘ 20 বছরের সম্পর্কে শোকের ইতি। সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে আজ অভিভাবকহীন বোলপুর। নিউজ 18 বাংলা। বিপদে পড়ে এসেছিলেন, ফিরে গিয়ে গলসির ব্লক স্বাস্থ্যকেন্দ্রকে ভোলেননি সোমনাথ চট্টোপাধ্যায়। চোখের জলে সেই স্মৃতি ভাসছে গলসির পুরসা ব্লক স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের মুখে। 2008 সালের 25শে নভেম্বর বোলপুর থেকে কলকাতা রওনা দিয়েছিলেন সস্ত্রীক সোমনাথ চট্টোপাধ্যায়, লোকসভার তৎকালীন অধ্যক্ষ। পথেই বিপদ। পানাগড় পেরোতেই অসুস্থ হয়ে পড়েন সোমনাথের স্ত্রী রেণু। শুরু হয় শ্বাসকষ্ট। বেগতিক দেখে স্থানীয় পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্ত্রীকে নিয়ে যান সোমনাথ চট্টোপাধ্যায়। সেখানে আধুনিক সরঞ্জাম ছিল না, কিন্তু তাতে চিকিৎসার খামতি হয়নি। প্রথমে এসেছিলেন তখন ওনার স্ত্রী খুব অসুস্থ ছিল, আমাদের সেলাইন চালানো হয়েছিল, ওই ওষুধ ইঞ্জেকশন সবই দেওয়া হয়েছিল, উনি একটু সুস্থ হয়েছিলেন। সেদিনের কথা ভোলেননি সোমনাথ চট্টোপাধ্যায়। 2009 সালের জানুয়ারিতেই ফের পুরসা যান তিনি। আধুনিক চিকিৎসা সরঞ্জাম, জেনারেটর সহ নানা যন্ত্রপাতি হাসপাতালকে দেন তিনি। স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের মনে সেই স্মৃতি এখনো টাটকা। উনি প্লিজ হয়ে আমাদের হাসপাতালের আরও সাধারণ মানুষের পরিষেবার জন্য উনি আমাদের এইখানে একটা জেনারেটর প্রদান করেন, যে মানুষ যাতে আরও ভালোভাবে সুস্থভাবে এখানে অ্যাডমিশন থাকতে পারে। এর সঙ্গে আরও কিছু যন্ত্রপাতি দিয়েছিলেন। সোমনাথ চট্টোপাধ্যায় আর নেই। খবর পেয়েছে পুরসার ওই স্বাস্থ্যকেন্দ্র। বাঁধ মানছে না শোক। গলসি থেকে শরদিন্দু ঘোষের রিপোর্ট, নিউজ 18 বাংলা।